আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, অবশেষে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে এবং অলরেডি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ থেকে কোন দেশ কি অর্জন করলো, কে কতটুকু লাভবান হলো? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমরা যদি যুদ্ধের হিসাব নিকাশ করি, লাভ ক্ষতির হিসাব করি, তাহলে আসলে ভারতকে দিয়েই আমাদের শুরু করতে হবে। তারপরে অন্য অন্য দেশের কথাও আমরা বলবো। ভারতকে দিয়ে আমরা এই জন্যই শুরু করতে চাই, কারণ যুদ্ধটা ভারতই শুরু করেছিল এবং ভারতই সর্বপ্রথম মিসাইল আক্রমণ করেছিল পাকিস্তানের উপরে। পরবর্তীতে পাকিস্তান শুধুমাত্র ডিফেন্স করছে। আর গতকাল সকালবেলা পাকিস্তান হচ্ছে বুনিয়ানুম মারসুস নামে শেষ পর্যন্ত একটা অ্যাটাক করে তারপরে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছে। তাহলে এখন ভারতের এইখান থেকে আসলে কি লাভ হলো? আমরা যদি দেখি যে আসলে ভারত কেন অ্যাটাকটা করেছিল, এটা হচ্ছে আসল কোশ্চেন। ভারত অ্যাটাক করেছিল কি কারণে? ভারত অ্যাটাক করেছিল যাতে করে তার জনগণকে সে বুঝাতে পারে যে আমরা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিচ্ছি বা পাকিস্তানকে আমরা উচিত জবাব দিচ্ছি, আমরা পাকিস্তানকে কিছু মনে করি না। এরকম একটা জনগণকে বোঝানোর জন্য বা জনগণের মতকে নিচের দিকে টানার জন্য মূলত হচ্ছে ভারত অ্যাটাকটা করেছিল। তাহলে ভারত কি আসলে সফল হয়েছে এটা করতে? হ্যাঁ, ভারত আসলে এটা করতে সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ভারত সফল হলো? কারণ যেখানে ভারত তাদের 5টি যুদ্ধবিমান হারিয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে রাফায়েল যুদ্ধবিমান, তারপরে একটা হচ্ছে সু-30 MKI, আর একটা হচ্ছে MiG-29। তো এরকম অত্যাধুনিক 5টি যুদ্ধবিমান হারানোর পরেও এবং যেই রাফায়েল বিমানকে নিয়ে মোদি বলতো যে আমাদের কাছে রাফায়েল আছে, আমরা কাউকে পরোয়া করি না, সেই রাফায়েলের 3টি, এমনকি সকালে গতকাল সকালে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে 10 তারিখে সকালে পাকিস্তান যে অ্যাটাকটা করছে, অনেকে বলছেন যে সেইখানেও আরেকটি রাফায়েল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তার মানে মোট 6টা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরে কিভাবে ভারত তাদের জনগণকে আবার বুঝাবে যে না আমরা লাভবান হয়েছি? শুধুমাত্র যুদ্ধবিমান বিধ্বস্ত হয় নাই, বরং এর সাথে ভারতের অত্যাধুনিক ড্রোন, হোপার ড্রোন, যেটা সে ইসরায়েলের কাছ থেকে কিনেছিল 150 পিস, সেই 150 পিসের ড্রোনের মাত্র এই 1-2 দিনের যুদ্ধের ভিতরেই সে 79টি ড্রোন হারিয়ে ফেলছে। মানে পাকিস্তান 79টি ড্রোন ধ্বংস করছে ভারতের। এটা ভারতের জন্য চরম একটি লজ্জাজনক বিষয়। এছাড়াও যদি আমরা দেখি, পাকিস্তান দাবি করেছে যে সে তার JF-17 যুদ্ধবিমান দিয়ে এবং সেটার সাথে হাইপারসনিক মিসাইল দিয়ে এই গতকালকের আক্রমণে ভারতের ডিফেন্স সিস্টেম যেটা S-400 সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এইটার ভারত যদিও স্বীকার করে নাই, ভারত তো আসলে কোনোটাই স্বীকার করতেছে না। সে বিমানের কথাও স্বীকার করতেছে না, তার যে ড্রোন হারাইছে সেটাও তার জনগণের কাছে বলতে যাচ্ছে না। সুতরাং এইটা তো বলবেই না। তো কিন্তু পাকিস্তান বলতেছে যে আমরা S-400 একটা ধ্বংস করছি। তো এখন এটা অনেক অত্যাধুনিক প্রযুক্তি, যেটা রাশিয়ার কাছ থেকে কেনা এবং যেটার হচ্ছে $1 বিলিয়ন মূল্য। সেই S-400 ধ্বংস করেছে পাকিস্তান, এটা পাকিস্তান দাবি করতেছে এবং এই দাবির পক্ষে সে একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যে এই যে JF-17 যুদ্ধবিমানের সাথে হাইপারসনিক মিসাইল নিয়ে তাদের বিমানটা উড্ডয়ন করতেছে। এইটা তারা দেখিয়েছে যে আমরা হাইপারসনিক মিসাইল দিয়ে এটাকে ধ্বংস করছি, এই ডিফেন্স সিস্টেমটাকে। তো এইটা শেয়ার করলো, কিন্তু অনেকেই দাবি করতেছে যে আসলে যেহেতু ওই ফুটেজটা পাকিস্তান দেখাইতে পারে নাই, সরাসরি ধ্বংসের ফুটেজটা, তো সুতরাং ভারতও স্বীকার করতেছে না, এই জন্য বলা যাচ্ছে না। কিন্তু অধিকাংশ বিশ্লেষক বলেছেন যে এটা হতে পারে, যে পাকিস্তান এটা করতে পারে, বিভিন্ন সিস্টেমে করা যাইতে পারে, যে ড্রোন দিয়ে, জ্যাম করে দিয়ে, আরও বিভিন্ন সিস্টেমে। তো পাকিস্তান হয়তো করতে পারে, কিন্তু হয়তো পুরোপুরি ধ্বংস না করলেও অন্তত হয়তো ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু যাই হোক, এই যে মানে যদি পুরাপুরি ধ্বংস করে তাহলে এটা তো ভারতের জন্য চরম পরাজয়, এবং আমি মনে করি একটা ঘটনাই তার পরাজয়ের জন্য যথেষ্ট এবং পাকিস্তানের বিজয়ের জন্য যথেষ্ট। আর যদি পুরাপুরি ধ্বংস নাও করে, অন্তত ক্ষতিগ্রস্ত করে, তারপরও এইটা পাকিস্তানের জন্য অনেক বড় সফলতা। তো এছাড়াও পাকিস্তান তার আমরা দেখেছি যে ভারতের যে মিসাইল ঘাঁটি, যেখানে মিসাইল রাখা হয় অনেক, সম্ভবত গুজরাটে এরকম একটা ঘাঁটি পুরাপুরি ধ্বংস করে দিছে। তারপরে বিমান ঘাঁটিতে হামলা করেছে, সেনা চৌকিতে। এরপরে ভারতের সেনা সরাসরি 50 জনের উপরে নিহত হয়েছে।
অপরদিকে যদি আমরা দেখি যে পাকিস্তানের সেনা নিহত হয় নাই, পাকিস্তানের যা নিহত হয়েছে তারা হচ্ছে সাধারণ মানুষ, এবং ভারত ইসরায়েলের মতো একই রকম আচরণ করেছে। ইসরায়েল যেমন সাধারণ মানুষকে মারে, হামাসের সাথে পারে না, তেমনি ভারতও পাকিস্তানের সেনাবাহিনীর হত্যা না করতে পেরে তারা সাধারণ মানুষকে হত্যা করেছে, মসজিদে টার্গেট করেছে, এগুলো সে করেছে। হ্যাঁ, অপরদিকে পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, সেটা আমি সামনে বলবো। কিন্তু এই যে বিশাল একটা ক্ষতি হয়ে গেল, তাহলে মোদী সরকার কিভাবে তার জনগণকে বোঝাবে যে হ্যাঁ, আমরা এই যুদ্ধ থেকে বিশাল কিছু অর্জন করে ফেলেছি, পাকিস্তানকে ধ্বংস করে দিচ্ছি, নতজানু করেছি পাকিস্তানকে, মানে তার যে মূল উদ্দেশ্য ছিল সেটা কিভাবে সফল হবে? এটা কি আসলে সফল হলো? হ্যাঁ, সফল হয়েছে। কারণ হচ্ছে ভারতে এমন কোনো মিডিয়া নাই যারা সত্য সংবাদ প্রচার করবে, এমন কোনো মিডিয়া নাই। বরং আমরা দেখেছি এই যে ভারতের 3টা রাফায়েল বিধ্বস্ত হয়েছে, এই ব্যাপারে দ্য ইন্ডিয়ান টাইম সম্ভবত বা দ্য হিন্দু এরকম একটা প্রসিদ্ধ পত্রিকা নিউজ করেছিল। নিউজ করার 1 ঘন্টা পরেই না, মানে নিউজ করার কিছুক্ষণ পরেই সেটা আবার তারা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে, এবং তার যেই সম্পাদক ছিল নাকি তাকে ভারত সরকার ধরে নিয়ে গেছে। তো এটা হচ্ছে ভারতের অবস্থা। তার মানে কেউ একটা নিউজ করতে পারে নাই। এবং এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ভারতের যেই মিডিয়াগুলো আছে সেইগুলোর নিউজগুলো যদি দেখেন, তারা কিভাবে নিউজ করতেছে, তারা বলতেছে যে আমরা পাকিস্তানকে নতজানু করে ফেলেছি, পাকিস্তান আমেরিকার কাছে যে হাত পা ধরেছে, তারপরে আমেরিকা ভারতকে কোনো রকম হাত পা ধরে বুঝিয়ে তারপরে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। মানে এই ধরনের আজগুবি, মানে মিথ্যার উপরে মিথ্যা, সর্বোচ্চ মিথ্যা, এগুলো তারা তাদের মিডিয়াতে ছড়িয়ে তাদের জনগণকে এটা বোঝাচ্ছে যে আমরা আসলে যুদ্ধে হারি নাই, বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমাদের যুদ্ধ বিমানেরও কিছু হয় নাই, আমরা বরং পাকিস্তানকে শেষ করে দিয়ে এখন পাকিস্তানকে নতজানু করে আমরা তাদেরকে যুদ্ধবিরতি করতে বাধ্য করছি। এটা তারা বুঝে জনগণকে এটাই বোঝাচ্ছে, এবং ভারতের জনগণও সেটা বুঝতেছে। বিশেষ করে এই যে কলকাতার এই যে এক দাদাবাবু আছে, ওর নাম যেন কি আমি ভুলে গেছি, সুভাষ নাকি যেন, দেখবেন যে একটা কিছু হইলে রাস্তায় নেমে এসে এই স্লোগান দেওয়া শুরু করবে মানুষের সামনে, তারপরে বলবে যে আমরা মোদির সন্তান, এইটা সেইটা। এগুলো হচ্ছে ভারতের রাজনীতিবিদদের অবস্থা। তো যাই হোক, তো ভারত আসলেও যদি মানে যুদ্ধের ময়দানে হেরে গেছে, কিন্তু বাস্তবে তারা তাদের জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিশাল কিছু করছি। এবং আপনারা দেখেছেন যে অলরেডি, মানে আমরা যেটা বলি যে ভারত সবসময় মুভির মাধ্যমে জবাব দেয়, ভারতের 5টা যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পরেও যেই মানে অপারেশনে তাদের 5টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, পাকিস্তানের একটা যুদ্ধবিমানও ধ্বংস হয় নাই। তারা সেই অপারেশন সিঁদুর নিয়ে অলরেডি মুভি বানানোর ঘোষণা দিয়ে দিছে। তো মুভিতে কি দেখাবে যে আমরা পাকিস্তানের 10টা যুদ্ধবিমান ধ্বংস করে ফেলছি, পুরা দেশকে তছনছ করে দিছি, অথচ নিজেদের 5টা যুদ্ধবিমান হারিয়ে বসে আছে। তো এই হচ্ছে ভারতের অবস্থা। তো আমরা দেখলাম যে ভারত আসলে বাস্তবে ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু আসলে তার জনগণকে যে মিথ্যা তথ্য আসলে তারা দিতে যাচ্ছে, সেই দিক দিয়ে বলা যায় যে সফল, নিজেদের ইমেজ তৈরি করা। এবং আরেকটা উদ্দেশ্য ছিল যে ইসরায়েল, ইউরোপ এবং আমেরিকার সাপোর্টটা ভারতের পক্ষে আনা, মানে ভারতের একটা সুনজর দরকার ছিল এই জায়গায়। কিন্তু আসলে ইসরায়েল ছাড়া ইউরোপ বা আমেরিকার পক্ষ থেকে ওই সুনজরটা আসলে ভারত পায় নাই। এই জন্য ভারত শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে যুদ্ধবিরতিতে অনেকটা আসতে বাধ্য হয়েছে। এবার আসি আমরা পাকিস্তানের দিকে, যে আসলে পাকিস্তান এইখানে কি লাভবান হলো। আমি মনে করি যে এই যুদ্ধে পাকিস্তানি সবচাইতে বেশি লাভবান হয়েছে, কিন্তু কিভাবে আগে বলি। একটা হচ্ছে পাকিস্তান মূলত এই যুদ্ধটা চায় নাই, কারণ পাকিস্তানের এই যুদ্ধ চালানোর মতন সামর্থ্য পাকিস্তানের নাই। তারা মানে অর্থনীতি খুবই খারাপ পাকিস্তানের। তো এই যুদ্ধ যদি মানে কোনোভাবে জড়িয়ে যায় বা এই যুদ্ধ যদি আরও লাভবান হয়, তাহলে পাকিস্তানের অর্থনীতি একদম শেষ হয়ে যাবে, পাকিস্তান কোনোভাবে যুদ্ধ চালাইতে পারবে না। তো সুতরাং পাকিস্তান কোনোভাবেই চায় নাই যে এই যুদ্ধটা হোক, তারপরেও তাদের নিজেদের ইমেজ রক্ষার্থে এই যুদ্ধে জড়াতে হয়েছে, বা যেহেতু ভারত আক্রমণ করছে এই জন্য তাদেরকে ডিফেন্স করতে হয়েছে। কিন্তু পাকিস্তানের এই জায়গায় যে লাভটা হয়েছে, বর্তমান যে সরকার আছে পাকিস্তানের, শাহবাজ শরীফ, এরা তো এর বিরুদ্ধে হচ্ছে পাকিস্তানের 95 না বললেও 99% বলা যায় যে 99% জনগণ হচ্ছে শাহবাজ শরীফের বিরুদ্ধে। আপনারা ঘটনা জানেন, ইমরান খানকে বন্দি করে সে জোর করে ক্ষমতায় আছে। এই জন্য পাকিস্তানের জনগণ তো মানে কয়দিন আগে কি পরিমাণ আন্দোলন করছে এটা আপনারা দেখছেন। তো সুতরাং এই শাহবাজ শরীফ এখন এই যে একটা পাকিস্তানের 5টা যুদ্ধবিমানকে ধ্বংস করে দিল,
মানে ভারতের, এবং ভারতের বিরুদ্ধে যে যুদ্ধে একটা জয় লাভ করছে, হ্যাঁ, এইটা দিয়ে এবার জনগণকে বুঝাবে। এবং যেই জনগণ এতদিন বিভক্ত ছিল, সরকারকে চোখে দেখতে পারতো না, সেই জনগণও কিন্তু সরকারের পাশে এসে দাঁড়াইছে, মানে ভারত ইস্যুতে এসে। আরেকটা হচ্ছে পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল দ্বন্দ্ব ছিল, তুমুল দ্বন্দ্ব, যেটা মানে যুদ্ধ মানে সেনাবাহিনীর সাথে যুদ্ধ পরিস্থিতি বলা যায়। সেই সেনাবাহিনীকে নিয়ে এখন পাকিস্তানের জনগণের গর্ববোধ করতে হচ্ছে, এবং সেই সেনাবাহিনী এখন এই যুদ্ধের মাধ্যমে সেই সেন্টিমেন্টটাই জনগণকে বোঝানোর চেষ্টা করছে, আমরা হচ্ছে ইসলামের সৈনিক, আমরা হচ্ছে কালেমার সৈনিক, এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ভারতে আক্রমণ করতেছে। মানে যেই সেনাবাহিনী এতদিন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজকে তারা জনগণকে বোঝাচ্ছে যে আমরাই হচ্ছে তোমার আসল বন্ধু, তো সুতরাং আমরাই হচ্ছে ইসলামের সৈনিক, আমরা ইসলামের জন্য কাজ করতেছি। অথচ পাকিস্তানের সেনাবাহিনী তো সারা জীবন আমেরিকার দালালি করে আসছে, এবং মানে এখনও আমেরিকার কথা ছাড়া একটা পাও সে নড়তে পারে না, এবং আমেরিকা যেভাবে চালায় সেভাবেই পাকিস্তানের সেনাবাহিনী চলে। কিন্তু এই যেই ইমেজটা ডাউন হয়ে গেছিল পাকিস্তানের রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর, এবার এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের লাভ হলো হচ্ছে সেই ইমেজটা আবার পুনরুদ্ধার হলো। তো সুতরাং এইটা পাকিস্তানের জন্য লাভ, এবং সেই সাথে পাকিস্তানের তেমন মানে তাদের বিমানবন্দরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ কিছু মানুষ মারা গেছে, এগুলো ছাড়া এই ভারতের মতো এরকম বিলিয়ন ডলারের কোনো ক্ষতি হয় নাই পাকিস্তানের। 3 নম্বর হচ্ছে আমরা আসি যে চীন এটার সাথে জড়িত ছিল মানে পরোক্ষভাবে। সেটা হচ্ছে মানে চীন এবং তুরস্ক তো সরাসরি মানে সাপোর্ট দিয়েছে, তারা বলছে যে আমরা পাকিস্তানের পাশে আসি। কিন্তু চীনের যে লাভটা হয়েছে যে এই যুদ্ধে পাকিস্তান ব্যবহার করছে হচ্ছে JF-17 এবং JF-10, এই যুদ্ধবিমান দুইটা চীনের ব্যবহার করছে। তো এই যুদ্ধবিমান দিয়ে সে রাফায়েলকে ভূপাতিত করে দিয়েছে, চিন্তা করেন। তো সুতরাং এই রাফায়েলকে ভূপাতিত করার পরে চীনের এই যুদ্ধবিমানের বাজার হু হু করে বেড়ে গিয়েছে, এবং রাফায়েলের কিন্তু দরপতন হয়েছে শেয়ার মার্কেটে। অন্যদিকে PL-15 একটা মিসাইল ব্যবহার করেছে, এটাও চীনের, যেইটার মাধ্যমে আসলে রাফায়েলকে ভূপাতিত করা হয়েছে, এইটার মার্কেট ভ্যালুও বেড়ে গেছে, শেয়ারও বেড়ে গেছে। তো সুতরাং আমরা পরবর্তীতে হয়তো দেখতে পারবো যে এই চীনের JF-17 এবং 10 এই দুইটার যে বাজারে যে একটা চাহিদা তৈরি হলো, এটার পরবর্তীতে অনেক বিক্রি হবে, এবং PL-15 এইটারও অনেক বেশি বিক্রি হবে, যেটা এখন তাদের যুদ্ধের সক্ষমতা এই যুদ্ধে প্রমাণিত হয়ে গেল। এবার আসি আমরা আমেরিকার আসলে এইখানে যেটা হয়েছে, আমেরিকা ওইভাবে জড়াইতে চায় নাই, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ট্রাম্প একটা সুযোগ পেয়ে গেছে। ট্রাম্প যে দাদাগিরি দেখায় সব জায়গায়, যে আমি হচ্ছে বস, আমি যেটা বলবো সেটাই হবে। তো শেষ পর্যন্ত ট্রাম্প এই দুইটার মধ্যে একটা মধ্যস্থতা করে দিয়ে তা যখন ঘোষণা দিল, সবাই এসে যুদ্ধবিরতিতে আসলো। তো ট্রাম্প এটা প্রমাণ করতে পারলো যে আমি এখনও বস সবার, তো সুতরাং আমার কথা সবাই মেনে চলবা। এবং এইটার মাধ্যমে আমেরিকা চাইছে যে ভারত পাকিস্তান তারা চীনের থেকে একটু দূরে সরে আসুক, আমেরিকার একটু কাছাকাছি আসুক, আমেরিকার বলয়ে আসুক। তো এইটা ওরকম সফল না হলেও কিন্তু ট্রাম্পের একটা ইমেজ হয়তো তৈরি হয়েছে। আর ফ্রান্স তারাও জড়িত, যেহেতু ফ্রান্সের রাফায়েলটা হচ্ছে ভারত ব্যবহার করেছে, কিন্তু এই মানে তাদের মার্কেটের পতন হয়েছে, রাফায়েলের যে মার্কেট ছিল সেটার পতন হয়েছে, সুতরাং এটা ফ্রান্সের জন্য লস। তো যাই হোক, এই যে আমরা বিশ্লেষণটা করলাম যে আসলে কার কতটুকু লাভ বা ক্ষতি হলো, তো এটা আমার জায়গা থেকে আমি বলার চেষ্টা করেছি। আপনার কাছে আসলে কি মনে হয় যে এখানে কে লাভবান হয়েছে বা কে ক্ষতি হয়েছে? আমরা পরবর্তী ভিডিওতে আসলে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে যুদ্ধটা কেমন ছিল বা কার কতটুকু ক্ষতি হয়েছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।